আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন কারিকুলাম বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এর দ্বিতীয় পর্ব শুরু করব। তো এর আগের পর্বে আমরা পরমাণুর তিনটি কণা সম্পর্কে জেনেছি। আজকে আমরা শুরু করব মডেল দিয়ে। তো প্রথমে আমাদের রাদারফোর্ডের মডেল আসে। তো রাদারফোর্ডের মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড বলছে পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে সেটি বিজ্ঞানীরা জানতে পেরেছিল, কিন্তু সেটি কিভাবে রয়েছে জানতে পারেনি। ব্রিটিশ বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়টির উপর আলোকপাত করেন। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ধনাত্মক চার্জ, পরমাণুর ধনাত্মক চার্জ এবং যে ভর আছে পরমাণুর সবকিছুই নিউক্লিয়াসে থাকে, যেটাকে আমরা ভর কেন্দ্র বলে থাকি। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। এগুলো সবই আমরা কি পড়তেছি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। তাহলে কি বললো, প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, ভিতরে থাকে প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, আমরা এর আগে পড়ছি কি ইলেকট্রনের আপেক্ষিক ভর প্রায় শূন্যর চাইতে অনেক কম। তো তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে মানে ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রন ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা পরমাণুর ভর কিভাবে পাবো? প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল করলে আমরা পরমাণুর ভর পাই। দ্বিতীয় নম্বরে বলতেছে রাদারফোর্ড নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। তাহলে রাদারফোর্ড বলছে যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। 3 নম্বরে রাদারফোর্ড পরমাণু মডেলে প্রস্তাব করেছিল যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারিদিকে তার আকর্ষণ বলের কারণে যে কেন্দ্রে যে আমরা প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন পাইছি, এর আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। রাদারফোর্ড কি বলতেছে যে পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে, এই প্রোটনের আকর্ষণ ধনাত্মক চার্জের আকর্ষণের কারণে আমরা কি জানি যে ধনাত্মক এবং ঋণাত্মক সকল ধনাত্মক এবং ঋণাত্মক বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। সেজন্য রাদারফোর্ড পরমাণু মডেলের যে কেন্দ্রে নিউক্লিয়াস, সেখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, সেই প্রোটন আর চারিদিকে যে ইলেকট্রন ঘোরে এই আকর্ষণ বলের কারণে ঘুরতে থাকে, এটা রাদারফোর্ড বলছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন একইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের সাথে তুলনা করেন। এজন্য এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। তাকাচ্ছু গে ফকিন্নি লুলু ফকিন্নি। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রদান করেন। তাহলে আমরা নিউক্লিয়াসের ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কি পাই? যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেটাকে ভরকেন্দ্র বলা হয়। তারপরে আমরা এরপরে রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, মানে রাদারফোর্ড কোন কোন বিষয়ে পরমাণুর কোন কোন বিষয় সম্পর্কে বলেনি সেটা। তো এটাতে আমরা না পড়ে আমরা চলে যাব বোরের পরমাণু মডেলে। তো বোরের পরমাণু মডেল বিজ্ঞানী বোর 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো, যে আমরা যে উপরে সীমাবদ্ধতাগুলো দেখে আসছি সেটারই খণ্ডন করে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমাধান করতে একটি পরমাণু মডেল প্রস্তাব করেন কে? নিলস বোর। তখন কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা জানতে শুরু করেছিলেন। তাহলে বোরের পরমাণু মডেল থেকে কোয়ান্টাম মেকানিক্সের ধারণা সবাই জানতে পারে এবং সেগুলো ব্যবহার করে এই মডেল দেওয়া হয়েছিল। বোরের পরমাণু মডেলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখতে পাই, 1 নম্বরে আছে পরমাণুতে থাকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। কিন্তু রাদারফোর্ড কি বলছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ইচ্ছামতো যেখানে সেখানে ঘুরতে। বোর বলছে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। তাহলে বোর কি বললো? যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। যখন
ইলেকট্রন, আমরা যে ইলেকট্রন পড়ছি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, এই ইলেকট্রনগুলো যখন নিজস্ব কক্ষপথে ঘোরে তখন শক্তির শোষণও করে না, কোনো বিকিরণও করে না। কিন্তু তবে আমরা এটা জেনে রাখি, কক্ষপথ পরিবর্তন করলেই শক্তির শোষণ বা বিকিরণ হয়। তাছাড়া যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে ঘুরলে কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয় না। তাহলে আমরা কি জানলাম, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ রেখে বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের নির্দিষ্ট একটা কক্ষপথ রয়েছে। 2 নম্বরে, এই স্থিতিশীল কক্ষপথ n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n আমরা জানি ন্যাচারাল নাম্বার, n এর মান 1 2 3 4 হতে পারে। তো এই যে প্রধান কক্ষপথ বা নির্দিষ্ট স্থিতিশীল কক্ষপথ যাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই কক্ষপথের নাম্বার হতে পারে 1 2 3। এই 1 2 3 কক্ষপথ বা প্রধান শক্তি স্তর যেটাকে বলা হচ্ছে অরবিট, এখানে আমরা কি বলতে পারি, এটাকে অরবিটও বলা হয়, প্রধান কক্ষপথকে অরবিটও বলা হয়। এই n এর মান 1 2 3 4 হতে পারে। n এর মানের উপর ভিত্তি করে এই কক্ষপথগুলোকে বিভিন্ন সেলে ভাগ করছে রাদারফোর্ড। n এর মান যদি 1 হয় তাহলে রাদারফোর্ড সেটাকে বলছে কে সেল। n এর মান যদি 2 হয় তাহলে রাদারফোর্ড বলছে যে এল সেল। n এর মান 3 হলে এম সেল, বড় হাতের n হলে সেটাকে বলছে এন সেল। তাহলে আমরা যে আমাদের বলতেছে চিত্র নাম্বার 9.3, আমি দেখতে পারি, দেখো আমারে 1 সেল সবুজ কালার দেওয়া আছে, 1 সেল 1, n এর মান যখন 1 হচ্ছে সেই সেলকে আমরা কে সেল বলতেছি। এবং বেগুনি কালার আমাদের 2 নাম্বার, n এর মান যখন 2 হচ্ছে তখন এল সেল, n এর মান 3 হলে এম সেল, আর n এর মান 4 হলে রেড কালারে আমারে এন সেল দেয়া আছে। তাহলে আমরা তাহলে কি বললাম, যে প্রধান কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়, n এর মানের উপর সেলের নামের পরিবর্তন হচ্ছে, n এর মানের উপর সেলের নামের পরিবর্তন হচ্ছে, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এই সম্পর্কে আমরা কিছুটা তথ্য দেখে আসি বা মডেল দেখে আসি। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কি দেখলাম, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড বলছে যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট নিউক্লিয়াসের নির্দিষ্ট ব্যাসার্ধ উপর ভিত্তি করে ঘুরতে থাকে। তাহলে আমরা যদি একটা পরমাণু ধরি, সোডিয়াম একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা কত আমরা জানি 11। তাহলে এই পরমাণুর ধরলাম এটা একটা নিউক্লিয়াস, তাহলে আমরা জানি শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর বা n। তাহলে n এর প্রধান শক্তি স্তরকে আমরা কি বলছি 1, n এর মান 1, তখন এটাকে বলা হচ্ছে কে সেল। তাহলে কে সেলে আমাদের 1 প্রধান শক্তি স্তর কে সেল। আমরা তাহলে প্রধান শক্তি স্তর n এর মান যখন 1 হচ্ছে, n ইকুয়াল 1 হলে সেই সেলকে বলা হচ্ছে কে সেল। তারপরে আমাদের n এর মান যখন 2 হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এল সেল। তারপরে n এর মান যখন 3 তখন এটাকে বলা হচ্ছে এম সেল। তাহলে প্রধান শক্তি স্তর, এটা সবগুলোই আমরা জানি প্রধান শক্তি স্তর, কে প্রধান শক্তি স্তর, এল প্রধান শক্তি স্তর, এম প্রধান শক্তি স্তর, এবং n এর মান যখন 4 হবে তখন এটাকে এন সেল বলা হয়। তাহলে আমরা যখন কে সেল লিখবো, আমরা জানি কে সেল প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এই কয়টা ইলেকট্রন আছে এটা আমরা পরে শিখবো। তারপর আমরা দেখি তাহলে সোডিয়াম পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা কয়টি আছে, সোডিয়াম পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা আছে 11টি। তার মধ্যে প্রধান কে সেলে আমাদের কয়টি ইলেকট্রন আছে 2টি। তারপরে আমরা যদি নেই এল সেলে ইলেকট্রন আছে 8টি। তাহলে আমরা দেব এল সেল ইলেকট্রন কয়টি আছে 8টি। প্রধান শক্তি স্তর এল সেলে ইলেকট্রন আছে 8টি, তাহলে আমরা 8টি দেব। তাহলে 2 আর 8 কত হয় 10, 2 আর 8 10। আমাদের কয়টা আছে ইলেকট্রন মোট, সোডিয়ামের মোট ইলেকট্রন আছে 11টি। তাহলে আর তৃতীয় প্রধান শক্তি স্তর যেটাকে আমরা বলি তৃতীয়, n এর মান যখন 3 হয় তখন আমরা কি জানি, সেটার মান হচ্ছে এম সেল। তাহলে এম সেল ইলেকট্রন আটে মোট 18টা। এটা আমরা পরে শিখবো কিভাবে কয়টা ইলেকট্রন আটে, এর পরের পর্বে আমরা আশা করা যায় এগুলো শিখে ফেলবো। তাহলে আমার যেহেতু একটি ইলেকট্রন বাঁচে তাই এখানে একটি ইলেকট্রন। তাহলে সোডিয়াম পরমাণুর সোডিয়াম
একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে 1 কে সেল যেখানে ইলেকট্রন আছে কয়টি দুইটি তারপরে 2 অর্থাৎ এল সেল যেখানে ইলেকট্রন আছে 8টি আর 3 যেখানে ইলেকট্রন আছে এম সেল যেখানে ইলেকট্রন আমাদের সোডিয়াম ইলেকট্রন আছে একটি। তো আমরা বুঝতে পারছি অবশ্যই। এর পরের পর্বে আমরা সামনে আরও কিছু শিখব।